শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যাম্বিরান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো আজকে। এই আলোচনা আসলে মূলত আমরা শিক্ষকদের সর্বজনীন যে পেনশন স্কিম, কোটা সংস্কার বা প্রশ্নপত্র ফাঁস, এই তিনটি বিষয়কে আমরা কথা বলার চেষ্টা করব। এই কারণে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যারা স্টুডিওতে রয়েছেন আমি তাদের সাথে পরিচয় করে দিই। আমার বাইরে রয়েছেন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ রয়েছেন আমাদের সাথে। আরেকজন রাজনীতিবিদ রয়েছেন, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তিনি রয়েছেন আমাদের সাথে। যেহেতু আমরা বলছি শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আমরা কথা বলবো, সে কারণে আমরা একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামকে আমরা অনলাইনে যুক্ত করে নিয়েছি। ওবায়দুল ইসলাম স্যারও রয়েছেন আমাদের সাথে। আমরা আসলে আলোচনাটা শুরু করতে চাই সর্বজনীন পেনশন স্কিম নিয়ে, এবং সেটি যদি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনাকে দিয়ে করতে চাই। আমরা দেখলাম একটা সুরাহার পথ বোধহয় হয়ে গিয়েছে কিনা। ওবায়দুল কাদের সাহেবের সাথে শিক্ষক নেতারা কথা বলেছেন এবং সেখানে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে একটা ভুল বোঝাবুঝি ছিল। যে ভুল বোঝাবুঝি হচ্ছে যে এই স্কিমটা এই বছরের 1 জুলাই নয়, 2025-এর 1 জুলাই থেকে শুরু হবে। আবার অন্যদিকে যে 13 জনের প্রতিনিধি ছিলেন, প্রতিনিধিদের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া, তিনি বলছেন যে তারা শিক্ষকদের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি তারা চিন্তা ভাবনা করবেন, তবে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আপনি কিভাবে দেখছেন যে শিক্ষকদের পেনশন স্কিমটাকে নিয়ে? ধন্যবাদ। আজকে সহ আলোচক শ্রদ্ধেয় কাজী ফিরোজ রশিদ এবং অধ্যাপক ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যাপক, আপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন, বহুদিন পরে শিক্ষক সমাজ একটা ন্যায় নীতি এবং ন্যায্যতার ভিত্তিতে দলমত নির্বিশেষে সকল বিশ্ববিদ্যালয়ে একযোগে যে আন্দোলনটা শুরু করেছিল, তো 1 জুলাই থেকে আজকে তো 13 দিন লেগে গেল সরকারের কানে পৌঁছাতে যে শিক্ষক সমাজ এবং কর্মচারী, অফিসার তারও এই আন্দোলনের সাথে যুক্ত আছেন। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। বলা হয় না যে জল ঘোলা করে খায়, তো আমাদের সরকার এতদিন কি করলেন? আলোচনায় যখন করতে হবে, শিক্ষক সমাজও বলছেন আমরা আলোচনা করতে চাই, সেই আলোচনাটা এতদিন পরে করতে হলো। আমার তো মনে হয় ডাল মে কুছ কালা হ্যায়। এবং এই আলোচনাটা রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে করার তো আমি কোনো যৌক্তিকতা দেখি না। শিক্ষক সমাজ তারা তাদের অবস্থানে আছেন, কর্মকর্তা যেখানে, আন্দোলন যেখানে, সরকারি প্রতিনিধিত্ব সেখানে গিয়ে আলোচনাটা করবো। আমরা তো যুগে যুগে এগুলো দেখে আসছি এবং তাদেরকে অত্যন্ত সম্মানের সাথে বিশ্ববিদ্যালয়ে যেতে পারত সরকারি প্রতিনিধি বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব বা সিনেট হল, যে কোনো একটা জায়গায়, এমনকি ভাইস চ্যান্সেলর ওখানে গিয়েও তো কথাবার্তা বলা যেত। তো সেই জায়গাটা তো আমার কাছে খুবই দুর্বিদ্ধ মনে হচ্ছে। এবং শিক্ষক সমাজ তারা বলতে পারলো না যে আমরা তো দলীয় কার্যালয়ে দেখা করব না, হ্যাঁ আপনি আসেন, আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনি যেহেতু আমাদের ডাকছেন আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন এই বিষয়টা আনা। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আলোচনাতে কি ফল হলো। ওনারা তো সার্বজনীন পেনশন বিষয়টা নিয়ে টোটাল আন্দোলনটা করছে না, তারা আন্দোলন করছে তারা যেখানে তাদের সম্পৃক্ততা আছে সেটার নাম হচ্ছে প্রত্যয়। তো প্রত্যয় স্কিম নিয়ে তাদের যে গ্রিভেন্সটা আছে সেটা তো কোনো আলোচনা হইল না। আলোচনা হইল কি যে আমরা ভুল করে এটাকে 1 জুলাই 2024 বলেছিলাম, এটা আসলে হবে 1 জুলাই 2025। তো এই ধরনের অগ্রহণযোগ্য কথাবার্তা যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে দায়িত্বশীল ব্যক্তিরা বলেন, একজন তো বলেই বসলেন তিনি সরকারের দ্বিতীয় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি সরকারের, সুতরাং তার কাছ থেকে তো আমরা আরো কনক্রিট
বক্তব্য আশা করেছিলাম। আমি জানি না আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সমাজে তারা সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তাদের এর পরবর্তী পর্যায়ে কি কর্মসূচি হবে নিজেরাই বলেছে যে আলাপ আলোচনা করে তারা জানাবে। তবে আমার কাছে পুরো বিষয়টা শেষের দিকে এসে কিছুটা নাটকীয় মনে হচ্ছে, কারণ এইসব শিক্ষকরা তো প্রায় তো এইসব দলীয় অফিসে যায়, নেতা নেত্রীদের ওখানে গিয়ে বসে থাকে, নানানভাবে রাজনৈতিক দায়িত্ব পালন করেন তারা। সুতরাং তারা ওখানে যাওয়া আমার কাছে এটা নতুন কিছু মনে হয় না। এরা এইবার হয়তো তারা জনসমক্ষে গেল, কিন্তু তাদের যাওয়ার অভ্যাস আছে। আমার কাছে এটার মধ্যে খুব গুরুত্ব বহন করছে না। জি, আমরা কাজী ফিরোজের কাছে আসবো। আমি একটু যেহেতু একজন শিক্ষককে যুক্ত করেছি, ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, আপনার কাছ থেকে শুনতে চাই আসলে এই যে সুরাহার পথটা হতে যাচ্ছে, এবং আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি যারা ডক্টর নিজামুল ইসলাম ভূঁইয়া, এবং তিনি গিয়েছেন, আমরা সেক্রেটারিকেও দেখেছি, 13 জন সদস্য সেখানে গিয়েছেন। আপনি এই সার্বিক অবস্থাটাকে কিভাবে দেখছেন, যেটি এই বছরের পরিবর্তে আগামী বছর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে? আপনাদের বিশ্লেষণ কি? জি, ধন্যবাদ জনাব হাসান আহমেদ চৌধুরী। এখানে সংযুক্ত আছেন, উপস্থিত আছেন স্টুডিওতে সাবেক মন্ত্রী, অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিক জনাব কাজী ফিরোজ রশিদ, এবং আরেকজন আছেন রাজনীতিবিদ অ্যাডভোকেট সুবোধ চৌধুরী। আমি তারা দেখছি, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এখানে যে ব্যাপারটা আপনি নিয়ে এসছেন, যে আমাদের এই প্রত্যয় নামক সার্বজনীন যে পেনশন স্কিম, সেটাকে এখন আমরা কিভাবে দেখছি, আসলে একটু আগে সুবোধ দাদা যে ভাষায় কথা বলছেন, আমি তাকে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই যে উনি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এবং কিন্তু বর্তমান সরকারের মন্ত্রী মহোদয়রা, বর্তমান সরকার এটা সেই জায়গায় রাখেন নাই। অবশ্যই এটাকে আমরা প্রথমেই মার্চ মাসে যখন এই স্কিমটা জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক আমরা দেখতে পাই, সে তখনই দেখা ছিল যে সেটা 2024 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে। কিন্তু আজকে প্রথম শুনলাম, এতদিন আমরা আন্দোলন করে আসছি যে এটা 1 জুলাই থেকে অলরেডি কার্যকর হয়ে গেছে, সেই জায়গাতে আজকে এসে শুনলাম যে 1 জুলাই 2025 থেকে কার্যকর হবে। এই ধরনের মানে শিক্ষকদের সাথে এরকম মশকরা করাটাকে আমি এটাকে অত্যন্ত অপমানজনক মনে করি, লজ্জার বিষয় মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শুধু না, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের যা প্রতিনিধিত্ব করেন তারই সংগঠন হচ্ছে শিক্ষক সমিতি ফেডারেশন। ফেডারেশনের অধীনে এখন আন্দোলন চলছে, নেতৃত্বে আন্দোলন চলছে। কিন্তু অবশ্যই এটা যদি শিক্ষকদেরকে সম্মান দিতে চাইতেন বর্তমান সরকার, তাহলে অবশ্যই তারা পার্টি অফিস, এটা আওয়ামী লীগ পার্টি অফিস, এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম না, এখানে আওয়ামী লীগের দলীয় কোনো আন্দোলন চলছে না, এটা আন্দোলন চলছে সকল শিক্ষকদের। সেখানে তাদেরকে পার্টি অফিসে উনি রেখেছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। এটা আমি মনে করি এখানে আমাদেরকে বাংলাদেশ বর্তমান সরকার যে শিক্ষাকে যে লেস প্রায়োরিটি দিচ্ছে, জিডিপির এবছরে বাজেটে জিডিপি 2% নিচে নেমে আসছে বাজেটে শিক্ষা খাতে, মানে শিক্ষা খাতটা ধ্বংস হয়ে যা, শিক্ষা বর্তমান কারিকুলাম, বর্তমান পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি, টেক্সট বুক যেটা আছে, সমস্ত কিছু। ডক্টর ওবায়দুল ইসলাম, আমি একটু আপনার সাথে একটুখানি আমার দ্বিমত পোষণ করতে চাই। সেটি হচ্ছে গিয়ে, একটা বিষয় নিয়ে আপনারা আন্দোলন করছিলেন, সে আন্দোলন একটা সুরাহার পথ হচ্ছিল, এবং সেখানে হয়তো বা বছরের কথা বললেন, এই বছর নয়, এই বছর হয়তো হচ্ছে। তো এটা নিয়ে আপত্তি কেন? এটা নিয়ে কেন সুরাহা হবে না? এটার পরিসমাপ্তি কেন হবে না? এটাকে আপনি সুরাহা বলতে পারেন, কিন্তু আমার কাছে বলবো যে শিক্ষক সমাজের প্রতি প্রতারণা এক ধরনের। কেননা এটাকে সুরাহা বলেন, এটাকে বলা হয় সরকার যে কোনো ওয়েতে তাদের কাছে আত্মসমর্পণ করার জন্যই আজকে তাদের ডেকেছিলেন মনে হয়, যে তোমরা থেমে যাও, আমরা তোমাদেরকে একটা ভুল বোঝাই যে হ্যাঁ এটা 2025 সাল থেকে হবে। আলটিমেটলি 25 সালে হোক আর 26 হোক, এই স্কিমটাই তো আমার জন্য একটা অপরাধের স্কিম। এই স্কিমটা হলো অসম্মানজনক। ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের সব জায়গায় সব স্তরের শিক্ষক, স্কুল প্রাইমারি বলেন,
মাধ্যমিক বলেন, উচ্চ মাধ্যমিক, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, এই শিক্ষক সমাজকেই একটা আলাদা পে স্কেলের জন্য আনা উচিত। বাংলাদেশ শুধু না, দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সেখানে আমাদের চাইতে, সচিবদের চাইতে আলাদা 1.5 থেকে 2 গুণ বেশি বেতনে তাদেরকে বেতন দেওয়া হয়, কারণ শিক্ষাকে বাঁচাতে চায়। যে শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতির শিক্ষা যত উন্নত সেই জাতি তত অগ্রগামী। এখন যদি আজকে আমি সেই জায়গাতে না রাখি, আমি শিক্ষকদেরকে গুরুত্ব দিব না, শিক্ষা ধ্বংস হয়ে যাক, বাজারে শিক্ষা খাতে কোনো টাকা থাকবে না, তাহলে প্রফেসর ওবায়দ, আমি একটা বিষয় একটু স্পষ্ট হতে চাই আপনার কাছ থেকে। আপনি বলছেন যে এটা 2025 হোক আর 2026 হোক, এটাকে আপনারা গ্রহণযোগ্য মনে করছেন না, এটা কি বলছেন আপনি? মনে করি না। আমি তো এটাই বলছিলাম যে যে অবস্থায় বর্তমানে যে পে স্কেল চলছে, সেই পে স্কেল থেকে আমরা যে স্কিমে আমরা আছি এখন, আমরা যেভাবে আপনাদের সহকর্মীরা, আমাদেরকে অনেক অবনমন, প্রফেসর ওবায়দ, আপনাদের সহকর্মীরাই তো সেখানে গেল, তারাই তো সেখানে সমঝোতা করে আসলো, তাহলে আপনি না মানলে কি আসে যায়? ওনরা একটা আসলে হচ্ছে কি, বর্তমান সরকারের তো ক্ষমতায় আছে, তাদেরকেও ভোট লাগে না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হলে, জনগণ যদি জনগণের কথা বলতে না পারে, সবচেয়ে মানুষের মৌলিক অধিকার হচ্ছে জনগণের ভোট দেয়া, সে ভোট দিতে না পারলে, জনগণকে যদি মূল্যহীন ভাবা হয়, তখন কে ওই দলীয় লেজুর ভিত্তি হলে কে কি ভাবলো, কে কি বললো কিছু আসে যায় না। কারণ তারা জানে যে এই মুহূর্তে সে বর্তমান অবস্থায় বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে এই মুহূর্তে একদল তারা নেতৃত্ব দিচ্ছে। তাদের তো ঘাড়ে মাথা কয়টা, সাহস কতটুকু যে তারা সরকারের চোখ রাঙ্গানির বাইরে গিয়ে কথা বলবে? তারা এখানে এসে বলবে যে হ্যাঁ আমাদের ফলপ্রসূ হয়েছে। আমরা জানি, আমাদের যদি বর্তমান আমরা তুলনামূলক চাকরি করি, কোম্পানি চাকরি করি, তার দেখা যাবে যে বর্তমান প্রত্যয় এবং যেটা গত 30 তারিখ যেটা ছিল তার সাথে ব্যবধান আছে। এই ব্যবধানটাকে আপনি গুছাবেন কি করে? আমি ফলপ্রসূ বলতে কি আছে, আমার দাবি পুরো 3টা। একটা দাবি হলো আমাদের পে স্কেল, স্বতন্ত্র পে স্কেল, একটা দাবি প্রত্যয়, আর একটা হলো সুপার গ্রেড শিক্ষকদের। আপনি ওখানে গিয়ে বললেন, ওবায়দুল সাহেব বললেন যে 1 জুলাই 2025 থেকে কার্যকর হবে, এতে খুশি হওয়ার কোনো কারণ তো দেখি না, আমরা কোনো কারণ দেখি না। এটাকে এক ধরনের, মানে আমি কোন ভাষায় বলবো, খারাপ ভাষায় বলা, যেহেতু অনলাইনে আছি বলা যায় না, কিন্তু আমি মনে করি এটাকে ভালো ভাষায় বলার মতো কোনো জায়গা নাই। শিক্ষকদের হাতে গভর্নমেন্টের প্রতারণা, একবার খাঁটি ভাষা হলো প্রতারণা করা হচ্ছে আমাদের সাথে। প্রফেসর ওবায়দ, শিক্ষাকে ধ্বংস করার সকল পায়তারা তারা করছে। জি, আপনার ব্যক্তিগত মতামত শুনলাম আমরা। করার জন্য বিশ্ববিদ্যালয়কে, জি আপনি থাকবেন। আমি কাজী ফিরোজ রশিদ, অনেক চড়াই উতরাই, মুক্তিযুদ্ধ, ছাত্র রাজনীতি, মন্ত্রিত্ব, এমপি, এবং এখনো পর্যন্ত আপনি আছেন, দেখছেন। আপনি এই যে শিক্ষকদের যে কথাগুলো এখন দেখলাম, একটা বলছে, কেউ বলছে সুরা হয়েছে, আজকে একজন শিক্ষক বললেন এটা সুরাহার তো কোনো পথ নাই, 25 হোক আর 26 হোক, কথা কিন্তু একই। ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। যে শিক্ষক কথা বললেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আগে যে গৌরব ছিল, শিক্ষকদের উপরে জনগণের যে আস্থা ছিল, ছাত্রদের তো ছিলই, এখন সেটা নেই। শিক্ষকরাই দিন দিন, যে সরকার যখন আসে সেই সরকারের লেজুর ভিত্তি করে তারা তাদের আত্মসম্মান বোধ হারিয়ে ফেলেছে। কারণ তাদের সামনে প্রলোভন থাকে, যদি সরকারি দল করে, যে সরকার আসুক, যদি বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, অন্য সরকার আসে, বর্তমানে আওয়ামী লীগ দীর্ঘ 20 বছর আছে, তা যদি সরকারের সাথে তারা থাকে তাদের প্রমোশন হবে। বিভিন্ন ব্যাংকে তারা যায়, এখানে থেকে ডাইরেক্টর হইয়া বোর্ডে যায়, আমাদের স্টক এক্সচেঞ্জে আসেন, কখনো চেয়ারম্যানই আসেন, কখনো বোর্ডের মেম্বারই আসেন। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে তো আসেন ওনারা, পর্যায়ক্রমে আজকে 20 বছর পর্যন্ত ওনারা চেয়ারম্যান থাকতেছেন। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পান, অর্থাৎ এই সমস্ত লোভনীয় পদ ছাড়তে চান না, সেজন্য দিন রাত ওনারা শুধু সরকারের জিগির করে যায়। আমরা যখন পড়াশোনা করছি, মোজাফফর আহমদ চৌধুরী ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, মোদি স্যার ছিলেন, এবং হালিম চৌধুরী স্যারকে আমি পেয়েছি। আমি সিনিয়র মেম্বার ছিলাম 8 বছর, 2 বার। আমরা ওবায়দুল কাদের সাহেব কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এইখান থেকে আন্দোলন সংগ্রাম করে উনি আজকে ওবায়দুল কাদের হয়েছেন। উনি তো বলবেন, স্যার আপনারা আসুন আমাদের এখানে কাপ চা খান। এরা বলবে যে ওবায়দুল কাদের সাহেব
আপনি বলুক তাকে, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে আসুন। তো বিশ্ববিদ্যালয়ে তাদের ক্লাব আছে, সিনেট ভবন আছে, ভাইস চ্যান্সেলরের রুম আছে। ওবায়দুল কাদের সাহেব যাবেন, ওই বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র উনি, তার তো কোনো অপমান হবে না। আমি আজকে বিশ্ববিদ্যালয়ে যখন যাই আমি তো অপমান ফিল করি না, ওটা তো আমাদের বিশ্ববিদ্যালয়, ওইখান থেকেই আমরা পড়াশোনা করেছি, এই পর্যায়ে এসেছি, আন্দোলন সংগ্রাম করেছি। তাহলে ওবায়দুল কাদের সাহেবের ডাকে তারা যে গেলেন, গিয়ে তারাও তো নিজেদের গৌরবান্বিত করেছেন, দ্বন্দ্ব করেছেন, কিন্তু পক্ষান্তরে তারা নিজেদেরকে ছোট করেছেন, নিজের সম্মানটাকে একদম বিসর্জন দিয়ে এসছেন। কি পেয়েছেন না পেয়েছেন ওইখানে আমি যাব না, ওনাদের চাওয়া পাওয়ার তর্কে আমি যাব না, কিন্তু ওখানে যাওয়াটা হয়ে গেছে ওনাদের সবথেকে বড় একটি ইসের জায়গা, যে ওনারা নিজেদের আত্মসমর্পণ করেছেন। এখন তো বলবেন যে আমরা জয় হয়েছি, কারণ সমস্ত শিক্ষকরাই তো ফেরাসও আছে আওয়ামী লীগপন্থী। এখন এই দেশে তো আওয়ামী লীগের বাইরে কোনো লোক নাই। বিএনপিতে আছে মাত্র কয়েকজন, বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, তারেক জিয়া বিদেশে, আর এই যে স্ট্যান্ডিং কমিটির হয়তো কয়েকজন, এই কয়েকজন বিএনপি দেখি, আর তো সবই তো আওয়ামী লীগ হয়ে গেছে। আমরা সংসদের বিরোধী দল, আমরা আওয়ামী লীগপন্থী বিরোধী দল। আওয়ামী লীগ যেভাবে নাচে আমরা সেভাবে নাচি, যা বলে আমরা তাই শুনি। তা এইটা একদলীয় একটি শাসন আমাদের দেশে চলতেছে, অসুবিধা কোথায়? এটা কোনো অন্যায় কিছু না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য ছিল, প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ, যুদ্ধের আগের ঘটনা, পরবর্তী সময়, এবং এরশাদ বিরোধী আন্দোলন, আমাদের পতন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন থেকে হয়েছে। মানে এরশাদের পতনের জন্য আপনার ছাত্রদেরকে কি ধন্যবাদ জানাচ্ছেন নাকি? হ্যাঁ অবশ্যই, কারণ এই ছাত্রদের রাজপথে নামছে দিকে তো পতন হয়েছে। তখন আপনি তো এরশাদের সাথে ছিলেন। আমি তো এরশাদ সাহেবের মন্ত্রী ছিলাম, আমি ক্যাবিনেট মিনিস্টার ছিলাম, আমি সিনিয়র মিনিস্টার ছিলাম তখন। আমার খুব সম্ভব 12 নম্বরের নাম ছিল 60 জন মন্ত্রীর মধ্যে। তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামছে, আন্দোলন যখন উকিলটা করছেন, সুমিত্রা আছে এখানে, আমরা বন্ধু মানুষ, আঙ্গেসটা করছে, আমি যে একত্রিত হয়েছে ওদের সাথে। আমাদের স্পেশাল ক্যাবিনেট মিটিং রাখছে যে তুমি এই ক্যাবিনেটের মন্ত্রী হইয়া তুমি কিভাবে উকিলদের আন্দোলনে শরিক হইলা। মানে আপনি এই এরশাদ বিরোধী আন্দোলনে, উকিলদের আন্দোলনে চলে হ্যাঁ, শামসুল হক চৌধুরীর নেতৃত্বে ওনারা যে আন্দোলন করছিল, উনি সে আন্দোলনে একজন ছিলেন। সব উকিলরা এক হয়ে গেল, তা আমাকে বললো, আমি যে শরিক হইলাম, আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করলাম, 3 ঘন্টা ওখানে থাকলাম, আমি চলে আসলাম। আমার স্যার আমি পতাকা বহন করি না এই গাড়িতে, আমার নিজের জিপে আমি গেছি। স্যার বলতে এরশাদ সাহেবকে বোঝাচ্ছে? হ্যাঁ। আচ্ছা। আমলে তখন ক্যাবিনেট মিটিং আমাকে নিয়ে ডাকছে, আমার মন্ত্রিত্ব চলে যাবে, মন্ত্রী সাহেব ডাকলেন, সবাই থমথমে ভাব, কেউ ভয়তে কথা বল না। আমি বললাম যে স্যার কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনার গাড়ি নিয়ে যাইনি, আমি সুপ্রিম কোর্টের একজন সদস্য বারের। এই যে আন্দোলনটা হচ্ছে, আন্দোলনকে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি, কারণ যাদের জন্য আপনি এই হাইকোর্ট ডিভিশন বিভিন্ন জায়গায় করেছেন তারা চাচ্ছে না, তা আপনি কার স্বার্থে করলেন? মধুসূদন একার স্বার্থে করলে তো হবে না, যাদের জন্য করছেন তারা তো চায় না। সেইখানে কিন্তু আমাকে উনি তখনই করতে পারতো, বিদায় দিয়ে দিতে পারতো। আমার কথা শুনে মিটিং ভেঙে গেল, পরদিন সকাল বললো তুমি সঠিক আছো, যাদের জন্য করলাম তারা চাইলো না, আর আমরা চাইলাম। মানে এরশাদ সাহেব রাগ করলো, পরবর্তীতে সেটা তিনি রাগ থেকে সরে আসছেন নাকি? এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এই শিক্ষক আন্দোলনকে কোনো গুরুত্ব দিতে চাই না কেন, যে যারা আত্মসমর্পণ করে আসে তাদের নিয়ে আন্দোলনের কোনো চিন্তা ভাবনা আমি করি না, এবং ওইটাতে নতুন কোনো চিন্তা আমি যেতে চাই না, আলোচনা যেতে চাই না। আপনি যদি অন্য কোনো সাবজেক্ট থেকে আমি আলোচনা নিশ্চয়ই যাবো। প্রফেসর ওবায়দ সাহেব, আমরা একেবারে 30 সেকেন্ড আপনার কাছে শেষ মন্তব্য শুনে বিরতিতে চলে যাবো, এবং আপনাকে আমাদের কাছ থেকে বিদায় নিব। আপনার কাছ থেকে আপনার শেষ মন্তব্য আছে কিনা? কিছু শেষ মন্তব্য কিছু আছে কিনা? শেষ মন্তব্য একটু আগে ফিরোজ রশিদ ভাই বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। 52 ভাষা আন্দোলন, বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি বিনির্মাণে ভূমিকা, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার আন্দোলন সব জায়গায় ভূমিকা রেখেছে। সেই বিশ্ববিদ্যালয় যখন উপেক্ষিত হয় তখন জাতি পুরো উপেক্ষিত হয়, পুরো ন্যাশনের প্রতি আঘাত আসে এবং শিক্ষার উপর আঘাত আসে। আলটিমেটলি এই সরকার শিক্ষাকে কোনোভাবে কোনো প্রায়োরিটি দিচ্ছে না, এটা আমরা বুঝতে পারছি। তবে আমরা এখনো চাই সরকার বোধোদয় হোক, সরকার অ্যাটলিস্ট শিক্ষকদেরকে
সম্মান করুক, শিক্ষকদের সুবিধা বৃদ্ধি করুক এবং শিক্ষকদেরকে মানে সম্মানের জায়গায় রেখে এই দেশকে রক্ষা করুক, সেটা আমার বক্তব্য। এর বাইরে তো অন্য কোনো উপায়ে এই দেশের শিক্ষাকে বাঁচানো সম্ভব না। পেটে ভাত না থাকলে শিক্ষকরা, মেধাবী শিক্ষকরা এই পেশায় আসবে না। যারা ভালো রেজাল্ট করবে তারা এই পেশায় আসবে না, তারা সবাই যাবে সচিব হতে, এবং সচিব হলে জানে ওই বেনজির মতো হওয়া যাবে, সচিব হলে মতিউর রহমান হওয়া যাবে, সচিব হলে জেনারেল আজিজ হওয়া যাবে, এগুলো তো সুবিধা আছে। কিন্তু তাহলে শিক্ষক সমাজ এখানে এই সমাজে তো লাভ হবে না। আমরা চাই সরকার অ্যাটলিস্ট এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাক, শিক্ষাকে বাঁচাক, দেশকে বাঁচাক, এবং তাহলে আগামী দিনে শিক্ষা বাজেট বৃদ্ধি করুক এবং শিক্ষক দাবি দেওয়া মেনে নিক। তাহলে অ্যাটলিস্ট এই দেশের আমরা একটা জাতি, ভালো জাতি পাবে। এটি আমার বক্তব্য। জি জি, ধন্যবাদ প্রফেসর এ বি এম ওবায়দুল ইসলাম আপনাকে। আমরা প্রিয় দর্শক ইসমানী মির্জাপুর শুভরাত্রির একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা প্রশ্ন ফাঁসের যে কাণ্ড ঘটছে সেটি নিয়ে আমাদের স্টুডিওতে যে দুজন অতিথি রয়েছেন, কাজী ফিরোজ রশিদ এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তাদের দুজনের সাথে এই আলোচনা নিয়ে ফিরবো। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন রাজনীতিবিদ সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ, একই সাথে রয়েছেন আরেকজন রাজনীতিবিদ গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রশ্ন ফাঁস, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নানা কিছু কিন্তু আমরা দেখেছি এবং সেগুলোকে সামাল দেবার জন্য নানা ক্ষেত্রে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করে থাকে। আমরা ঋণ জালিতে দেখেছি, কর খেলাপি দেখেছি, কিন্তু প্রশ্ন ফাঁসটা যে কত বড় একটা আমাদের জন্য সমস্যার সৃষ্টি করছে সেটি কিন্তু এখন গণমাধ্যমে আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে। আমি কাজী ফিরোজ আপনাকে দিয়ে আলোচনা যদি শুরু করতে চাই, দীর্ঘদিন থেকে কিন্তু যে ব্যক্তি জড়িত, আবেদ আলী ড্রাইভার, যিনি পিএসসি চেয়ারম্যানের, বেশ কয়েকজন চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন, সেই চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমরা গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং এটা একটা বিষয় দেখতে পেলাম, সেটা হচ্ছে যে গত এপ্রিলের 46তম বিসিএসের প্রশ্ন ফাঁসের সাথে জড়িত অফিস সহায়ক সাদুল ইসলাম 20 লক্ষ টাকার বিনিময়ে 17 জন প্রার্থীকে পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করেন। এর মধ্যে বলা হচ্ছে 13 জন নাকি পাশ করেছে। তো সার্বিক অবস্থায় আপনি এই প্রশ্ন ফাঁসের যে চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি একের পর এক, আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে এই পিএসসি পরীক্ষায়? সাজুদ তো নিজে বউকে পাশ করেছে। যাই হোক, আচ্ছা, এই 33তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত প্রশ্ন ফাঁস হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হয়েছে, এখানে আরও শনাক্ত করছে 8 জন, 10 দিন রিমান্ড চেয়েছে। মেডিকেল ফাঁস হয়েছে, মেডিকেল নার্সিংয়ের প্রশ্ন, খালি বিসিএস না, ওদিকে হাত দিয়েছেন তারা, অর্থাৎ কোনো সেক্টর বাদ দেয় নেই। সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এই যে পিএসসি, এখানে চেয়ারম্যান সাহেব একটা বড় বিবৃতি দিয়েছেন। উনি বলেছেন বিগত 12 বছর এরকম কোনো কাণ্ড ঘটে নেই। আচ্ছা, কীভাবে এটা দিলেন? দীর্ঘ বিবৃতি এটা দিয়েছেন, লিখতেও সময় গেছে অনেক। উনি তো দেখছেন যে উনি কিন্তু এই যে ওনার যে ড্রাইভার তাকে বাদ দিয়ে দিয়েছে, এবং এখানে প্রত্যেকটা লোক কোটিপতি হয়ে গেছে। আপনার এই আমরা যেটা দেখলাম যেখানে যা আছে, এটা ভয়াবহ কাণ্ড। একজনের টাকা দিয়েছে 35 লাখ পর্যন্ত, 450 জনের কাছ থেকে টাকা নিচ্ছে। কত টাকা হয়? অর্থাৎ 18 থেকে 20 লাখ টাকা অগ্রিম না হয়তো প্রত্যেকের কাছ থেকে। এই সমস্ত নিয়ে সবাই কিন্তু এক একটা করছে, প্রত্যেকের নাম এখানে আছে। এবং পিএসসি 5 কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত, আরও 14 জনের নাম আছে সিএসজির কাছে। আপনি কত দেখবেন? এখানে পত্রিকা আসছে যে হাই প্রোফাইল কর্মকর্তা সহ প্রায় 50 জন জড়িত। আমরা মনে করি শতাধিক জড়িত। প্রশ্ন ফাঁসের কর্মকর্তারাও জড়িত, দিলে সাজাতে হবে পিএসসি। অর্থাৎ আমাদের কথা, যেখানে একটি পুরো সংস্থাকে মানুষ এখন সন্দেহ চোখে দেখতেছে, এখানে কর্তব্য ব্যক্তি যতই ভালো থাকুক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওনার উচিত এখন স্বাধীন সংস্থা, ওনার নিজেরই উচিত এখান থেকে ইস্তফা দিয়ে চলে যাওয়া। কার? এই পিএসসি চেয়ারম্যানের, এবং তার বোর্ডকে ভেঙে দেওয়া উচিত। সরকার তখন নতুন নিয়োগ দিক, এবং তারপরে আরেকটা স্বাধীন সংস্থা দিয়ে, এমনি তো পুলিশ করতেছে, সিআইডি করতেছে, এরপরে তাদের ইনকোয়ারি করা হোক যে কত বেড়ে যাবে। এইখান থেকে দেখেন, এই প্রশ্ন পাইয়া পাশ করিয়া ডিসি হয়েছে, এসপি হয়েছে,
এই আমাদের ইসের কর্মকর্তা হয়েছে যে ছাগলের দেখতেছি, হ্যাঁ এই মতুর হয়েছে, বেঞ্জের মতো লোক হয়েছে, তো এখান থেকে হয়েছে সবাই। তো এই যে এরা বানিয়ে দিল এই সমস্ত লোকজনকে, যাইয়ে তারা টাকা পাহাড় করলো, এখানে তো কোনো আত্মসমর্পণ বোধ হয় নাই। তার টাকা দিয়ে প্রশ্ন কিনছে, কিনা ওই করে প্রশ্ন রেডি হয়ে গেছে, পাশ করে গেছে একচোটে। এখন আপনারা অনেক হতে পারে এইটা নিয়ে সরকারের মাথা ব্যথা নাই, কয়েকটা পুলিশের কাজ করতেছে, কিন্তু পিএসসি তাদের যত দায় দায়িত্ব তারা এড়াতে পারে না, কমানো পারে না। আপনি যদি এক একজনের সম্পদের পাহাড় দেখেন, এনবিআর ওইখান থেকে হয়ে তো সবাই আসছে, সাব রেজিস্ট্রার সবাই চাকরি দিতে চায়, জুডিশিয়ালিতে যাইতে চায় না, আমি সাব রেজিস্ট্রার চাকরি দেবো কেন? ওইখানে ঘুষ বেশি, ওপেন সিক্রেট প্রত্যেকটা জায়গা। এই যে ইয়েলো সাহেবরা এখান থেকে হয়ে গেছেন, এসি ল্যান্ড এখান থেকে হয়ে আসতেছেন, পুলিশ অফিসার এখান থেকে হয়ে আসতেছেন, পিএসসি হয়ে আসতেছেন যারা, তো তারা তো এই কাজ করবেন। যদি এখান থেকে এইভাবে এসে যায়, আমি বলি যে সবাই হয়তো পায় না এই প্রশ্ন, অনেক মেধাবীরা তো ওখানে যায়, পরীক্ষা দেয়, কিন্তু যারা পেয়ে গেল এবং যাদের নাম এসে গেছে তাদের অবস্থাটা কী হবে? সেই জন্য উচিত হাইকোর্টের বিচারপতিদের সম্বন্ধে একটা কমিটি করে, নিরপেক্ষ কমিটি করে, কারা কারা এই প্রশ্নপত্র নিয়ে পাশ করে কোন পদে আছে হ্যাঁ পাশ করে অলরেডি চাকরিতে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, তাহলে তাদের কি করবে? তারা তো তাদের ওখানে সহায় দিতে হবে, কারণ তারা তো এর সাথে জড়িত না। 10-12 অধিকারী নাই, হ্যাঁ 10-12 বছর চাকরি হয়ে গেছে বা 8-10, তারা কিছু উপায় নাই তো, কারণ তারা তো এই কাজ করে চাকরি পেয়েছে, হয়তো এমনি পেয়েছে তো মেধা তালিকায়, কিন্তু তারা তো সেই পথে যায় নাই, একটা চোরাই পথে তারা আসছে। অতএব তাদেরকে বাদ দিতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই, সরকার বাধ্যতামূলক অবসর দিয়ে দিল, আচ্ছা যাক না, অসুবিধা কোথায়? তারপরে একটা শিক্ষক একটা কিছু দেখাইতে হবে, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। কে দেখাবে? সরকারকে নিতে হবে দায়িত্ব, সবকিছু মূলত সরকারকে সবকিছু করতে হবে। অতএব গভর্নমেন্ট যদি নিজে মনে করেন যে না এইটা আপাতত এই মতুরের যে পাহাড় সম্পদ, এনবিআর এর সবাই সম্পর্কে যা আসতেছে, অন্তত সবাই খারাপ বলবো না, তবে 60% লোক তো একদম যাতা অবস্থা। তাহলে বোর্ড ভাঙার কারণ কি হবে? কেন বোর্ড ভাঙার কারণ? এই বোর্ডের উপর মানুষের আস্থা নাই। পিএসসি কর্মকর্তাদের যদি এর সাথে জড়িত হয়ে পড়ে, যে লেভেলে যাই হোক, তা আপনি তো আপনার এই কর্তা ব্যক্তি, তারা তো এই দায়িত্ব এড়াইতে পারে না। আমার সংস্থায় যদি নিচে সবকিছু হয়ে যায়, আমি কেন দায়িত্ব এড়াবো? অর্থাৎ সেই দায়িত্ব এড়ানোর জন্যই দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত তাদের, সম্মান নেওয়া। ঠিক আছে, আমরা করলাম না, অসুবিধা কোথায়? স্বাধীন সংস্থা, আছে পত্রিকাও আছে। আচ্ছা, এই যে আছে পত্রিকায় এডিটোরিয়াল আছে, ঢেলে সাজতে হবে পিএসসি, প্রশ্ন ফাঁসের কর্মকর্তারাও জড়িত। আচ্ছা, তো এই যে কর্মকর্তা বলতে কি বোঝা যায়? আমি চেয়ারম্যান সাহেবের কথা বলতেছি না, পিএসসির সদস্যদের কথা বলতেছি, কর্মকর্তা তো অনেক, তো সেইটার দায়িত্ব তাদের নিতে হবে। জি, সুব্রত চৌধুরী শুনছিলেন এবং বললেন যে পিএসসি কে ঢেলে সাজানো বলতে গিয়ে আরেকটু বেশি স্পষ্ট করে বললেন যে ভোট ভেঙে দেওয়ার কথা বললেন। পিএসসির প্রশ্নপত্রের ফাঁসের বিষয় না, তো ফাঁস বিষয়টা তো এখন জাতির গলায় ফাঁস দিয়ে দিয়েছে বেশ কয়েক বছর ধরে। আপনি জানেন যে মেডিকেলে ভর্তির প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু তার তো কোনো সুরাহা পেলাম না। যারা এইসব অসৎ উপায়ে মেডিকেলে চান্স পেয়েছে, ভবিষ্যতে তারা ডাক্তার হবে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। সুরেন্দ্র সেনগুপ্ত বলতেন উনি রেলের কালো বিড়াল তাড়াবেন, কিন্তু নিজে কালো বিড়ালের থাবায় পড়ে গেছেন। সেই রেলে দেখুন কয়দিন আগে পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস। ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস, বাংলাদেশ ব্যাংক প্রশ্নপত্র ফাঁস, তো সব জায়গায় তো ফাঁস। আর পাবলিক সার্ভিস কমিশন তো বেশ অনেক বছর ধরেই, ফিরোজ ভাই বললেন। তা এখন আপনি 17 জনকে ধরেছেন নিচের দিকে, ড্রাইভার পর্যন্ত, আবেদ আলী, উপরের দিকে আর যাবেন না। বলেন যে আমরা এইসব বিষয়ে জিরো টলারেন্স। আমি তো জিরো টলারেন্স দেখি না, 100% টলারেন্স। মুখে বলেন জিরো,
উপরের দিকে আর যেতেই পারেন না। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে যারা চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তারা শপথ নেন এবং 5 বছরের জন্য, তাদেরকে সরানো যাবে না, তারা হাইকোর্টের জাজের স্ট্যাটাস। তো এই যে আমাদের জাতির তো মেরুদণ্ড ভেঙে দিয়েছে। সমস্ত পরীক্ষাগুলোতে, নিয়োগ পরীক্ষায় পাবলিক সার্ভিস কমিশন সহ যদি প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে অসাধু উপায়ে যারা চাকরিতে নিয়োগ পায়, তারা কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করবে, জাতিকে তারা কি দেবে? এবং কিছু কিছু তো আমরা দেখছি, হয়তো এখন যারা উপরের দিকে বেনজির বলেন বা মতিউর বলেন, তারা হয়তো একটু আগের, কিন্তু তাদেরই তো শিষ্য প্রশিষ্যরা আছে এখন। তো সবাই মিলে বাংলাদেশটাকে যেভাবে ফাঁসের মধ্যে ফেলে দিয়েছে, আমার মনে হয় এটা আমরা কত আর সহ্য করব। সরকারের তো দেখি একদম নীরব ভূমিকা, কোনো বক্তব্য পাচ্ছি না কোনো ব্যাপারেই। না, এই যে পুলিশ তো তদন্ত করছে, গ্রেফতার করছে, না না, গ্রেফতার মানে কি? এটা তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। কিভাবে উপরের দিকে যাবে না তারা? না না, উনি তো প্রথমেই বলছেন যে এখানে কিছু হয় নাই। এটা বলতে পারে চেয়ারম্যান, এনবিআর এর চেয়ারম্যান বললো যে আমার এখানে এরকম হয় নাই, মতিউর সম্পর্কে যখন প্রশ্ন করা হলো। তো এখানে তো একই কথা বলতেছেন। পরে তো আলটিমেটলি দেখা যাবে যে কত কিছুই এখানে অনিয়ম হচ্ছে বা হবে না। আমার কথা হচ্ছে, সরকার যদি সত্যি সত্যি এগুলো থেকে জাতিকে মুক্তি দিতে চায়, ফিরোজ ভাই বলেছে একটা কমিশন করুক, বিচার বিভাগীয় তদন্ত কমিটি করুক। এমনকি এটা তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারাও তো সুমোটো একটা নির্দেশনা দিতে পারে। সরকার যেহেতু নিজের থেকে করছে না, আমাদের বিচারপতি মহোদয় তো পারে এটা করতে, কিন্তু সেটা আমি দেখছি না কোনোভাবে। এখন সব পরীক্ষাগুলোর যদি প্রশ্ন ফাঁস, আপনি জানেন এই প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগও কি তুলকালাম কাণ্ড হয়ে গেল, বিভিন্ন উপজেলা লেভেলে পর্যন্ত ধরাধরি হইল। কিন্তু পরে তো দেখলাম যে না, যারা চাকরি পেয়েছে এইসব অনিয়মের মধ্যে তারা বহাল তবিয়তে আছে। সুতরাং আপনি প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে আজকে উচ্চ পর্যায়ের যে সরকারি কর্মকর্তারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, সেখানে যদি এই ধরনের অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, 50 লক্ষ টাকা নাকি দেওয়া হয়েছে, তার থেকে বেশিও দিতে পারে সরকারি চাকরির জন্য। তো সেই জায়গায় আমার মনে হয় তো আমরা তো আসলে নাগরিক হিসাবে আমরা তো খুবই হতাশ, এবং জাতির মেরুদণ্ড যে এইভাবে ক্ষয়িষ্ণু করে ফেললো, সরকারের কোনো বক্তব্য আমরা পেলাম না এই পর্যন্ত। না, সরকার তো নিশ্চয়ই দেখছে, মানে অবজারভার। আরেকটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে ধরেন এই ক্যাডার সার্ভিসের সবাই তো খারাপ না, জি, এখন সবাই সবাইকে দিকে সন্দেহ করতেছে, ও বোধহয় প্রশ্ন কিনা পাস করছে। আচ্ছা, কি হচ্ছে অবস্থা? তাদের মুখে কিন্তু একদম কালিমে পড়ে গেছে। এই যে আজকে আছে বিজি প্রেস, পিএসসি এবং বিজি প্রেসের 1/2 জড়িত এই পর্যন্ত 30টা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করছে এরা, 30টা। এখন যে যাকে দেখে মনে করি যে এই যে এসি ল্যান্ড, উনি কিন্তু প্রশ্ন লিখে পাশ করে একে অপরকে সন্দেহ করছে নাকি? অর্থাৎ পাবলিকই সন্দেহ করতেছে। এইখান থেকে বেরোনো, এই যে জাতির উপর একটা কালিমা, শ্রেষ্ঠ সন্তান যারা, তারা মেধায় মননশীলতায় এখানে চলে আসছে, তারা পরীক্ষা দিয়া, এখন তাদের এই যে কালিমাটা লেখা লেপে দিল, এখন কে যে ভালো কে মন্দ আপনি কিভাবে বুঝবেন? সমস্যা এখানে। মানে ভালো মন্দ না না, এই দুধের মধ্যে পানি দিলে এটাকে বের করে আলাদা করা তো খুব কঠিন। জি জি জি, ঠিক একই অবস্থা দাঁড়ায় গেছে। এখন সবাই মনে করছে, আমাকে একজন বললো ভাই আর করবেন কি, যে এখানে যেমন ওই কাজ করতে এরা আইসে। আজকে এক সাবরেস্টারের কথা বলতেছিল, দলিল করতে গেছে, টাকা রাখছে, তা বলে রাখছে, এটা তো তাদের একটা নেই রেগুলার। না না না, বুঝতে তো, সে টাকা দিয়ে এসে নেবে না কেন? আপনি পত্রিকা পড়েন না, সে টাকা দিয়ে এসে দেখে তো আজকে আমার কাছে টাকা নিল, তাহলে তো আমি তো লিগাল ফিজ যেটা আছে আমি তো তাই দিলাম, তারপর কেন টাকা দিতে হলো, খরচ দিতে হলো? তো এই যে প্রত্যেকের মুখে এটা পড়ছে, চুনকালিটা পড়তেছে, দায়িত্বরা এই যে শতাধিক লোক যে জড়িত দীর্ঘদিন যাবৎ,
এইটা তাদেরকে আরো অ্যালার্ট হওয়া উচিত ছিল। পিএসসির যারা যারা চেয়ারম্যান ছিলেন, বোর্ডের সদস্য, সরকারের গোয়েন্দা বিভাগকে জানানো উচিত ছিল যে এগুলো হচ্ছে, কিন্তু আমরা পারতেছি না, আপনারা আমাদের এখানে আরো নজরদারি বাড়াই দেন। তারা বাড়াইতো যে কোনো কারণে হোক, বিষয় হোক, কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমাদের এই দুই প্রিয় অতিথি কাজী ফিরোজ রশিদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে নিয়ে আমরা আবারও ফিরে আসবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন কাজী ফিরোজ রশিদ এবং একই সাথে রয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমরা প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলছিলাম এবং এখানে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে বেশ অনেক কয়েকটি এই যে পাবলিক সার্ভিস পরীক্ষা, বিসিএস থেকে আরম্ভ করে প্রাইমারি স্কুলের শিক্ষক এবং মেডিকেল ভর্তির প্রশ্ন, এগুলি নানা রকমভাবে ফাঁস হওয়ার যে বিষয়টি সেটা এসেছে। কিন্তু যেটি সবচাইতে বেশি গুরুত্ব সহকারে এখন আমরা চিন্তা করছি সেটা হচ্ছে এই যে বিসিএস পরীক্ষার অর্থাৎ পাবলিক সার্ভিস পরীক্ষার প্রশ্নটি। আমি শুধু আপনাকে দিয়ে আলোচনা করে আমি কাজী ফিরোজ রশিদ শেষ করতে চাই। সেটা হচ্ছে যে এখন যে প্রশ্ন ফাঁস হয়ে গেল, যেটি কাজী ফিরোজ রশিদ বললেন যে যদি যারা জড়িত ছিল, প্রশ্ন পেয়েছে, যারা এসপিডিসি হয়েছেন, তখন তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া, তো এটি কি আসলে বাস্তবসম্মত হবে কিনা? এটি সম্ভব হবে? কিভাবে যদি জাতিকে এই প্রশ্ন ফাঁসের অভিশাপ থেকে যদি মুক্তি দিতে চায়, অবশ্যই এখানে তার কঠিন পদক্ষেপ নিতে হবে। এনকোয়ারি করুক, কমিশন হোক, সেই কমিশনের মধ্য দিয়ে চিহ্নিত করা হোক, এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের তো স্বীকারোক্তিও আছে এবং তাদের কাছে নাকি লিস্টও আছে। আবেদ আলী তো বললো তার হাত দিয়ে কতজন গেছে, আরেকজনও এইসব কথা বলেছে। তারা বললেই যে ওদেরকে চিহ্নিত হতে, এই জন্য একটা জুডিশিয়াল এনকোয়ারি চাই। কমিশন বসুক, সেই কমিশনে গণতদন্ত হোক এবং দেখবেন যে জাতি এই প্রশ্ন ফাঁস থেকে বেরিয়ে আসতে পারবে। এটা তো আমরা এর সময় দেখলাম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলামের সময় যখন চারিদিকে প্রশ্ন ফাঁসের আওয়াজ উঠলো, অনেক কিছুই করলো, এখানে ধরলো, ওখানে ধরলো, সেখানে ধরলো, কিন্তু আলটিমেটলি তো কারো বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিল না। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বলছি। আজকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে যখন পাবলিক সার্ভিস কমিশনকে বিতর্কিত করে ফেললো, এবং এই বর্তমান কমিশনকে অবশ্যই ভেঙে দিতে হবে, এখানে নতুন কমিশন নিয়োগ, কারণ এখানে বেনিফিশিয়ারিরা রয়ে গেছে, পিয়ন থেকে শুরু করে, ড্রাইভার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে। আপনি চিন্তা করেন 15 জন নাকি মেম্বার এখানে। আগেকার দিনে পাবলিক সার্ভিস কমিশনে কারা যেত? বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা যেত এবং সিনিয়র টিচাররা যেত। তাদের মধ্যে অনেক নীতি নৈতিকতা আমরা দেখেছি, কিন্তু এটা হঠাৎ করে কিভাবে এই প্রশাসনের হাতে চলে গেল। আপনি দেখেন এখানে এদেরকে কন্ট্রাকচুয়াল সার্ভিসে নিয়ে এসে 5 বছরের জন্য উপটোহন দেওয়া হয়। সচিব ছিল বা এডিশনাল সেক্রেটারি ছিল বা সরকারের সাথে একটু দহরম মহরম আছে, তাদেরকে আইনে পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার বানাচ্ছে। এবং এদেরও কি ক্যালিবার সেটা তো জাতি জানতে চায়। আপনি যে একজন চেয়ারম্যান বানাচ্ছেন প্রশাসন থেকে, আপনি মেম্বার বানাচ্ছেন প্রশাসন থেকে, দুর্ভাগ্যজনক এখন বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক সেখানে নিয়োগ হয় না। আপনি তো এগুলো দেখবেন, আপনার নিয়োগগুলোই তো হচ্ছে কি বলবো, প্রশ্নবিদ্ধ নিয়োগ হচ্ছে। তো প্রশ্নবিদ্ধ নিয়োগ হলে প্রশ্ন ফাঁস হবে, প্রশ্ন ফাঁস হলে যে কোনো লোকজন, মেধাহীন লোকজন এই সমস্ত জায়গায় ঢুকে যাবে এবং তারা প্রশাসন পরিচালনা করবে, তারা রাষ্ট্রের মালিক হয়ে যাবে। অবস্থাটা তাই দাঁড়িয়েছে। এই জন্য দেখবেন আজকে এই যে ইউএনও সাহেবরা, তারপরে সাব রেজিস্ট্রার সাহেবরা যে সমস্ত ব্যবহার করে, ডিসি সাহেবরা, এডিসি সাহেবরা জনগণের সাথে যে দুর্ব্যবহার করে, মনে হয় না তারা রাষ্ট্রের মালিক। তারা তো সার্ভেন্ট, তারা কর্মকর্তা। আজকে তাদের যে ব্যবহার আমরা দেখতেছি, এদের অধিকাংশই আমার মনে হয় যারা এসব খারাপ ব্যবহার করে তারা ওই প্রশ্ন ফাঁসের সুযোগে এখানে চাকরিতে আসছে। আমরা সরকারের কাছে আশা করব যে অত্যন্ত দ্রুততম সময়ে এটার বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেবে, হ্যাঁ, অন্তত আমাদের জাতিকে এই অভিশাপ থেকে মুক্তি দেবে। জি, কাজী ফিরোজ রশিদ। বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন যে আমার কৃষক, আমার শ্রমিক, এরা কিন্তু কোনো দুর্নীতি করে না, এরা বোঝেও না। দুর্নীতি করে কিন্তু এই সাদা শার্টটা দ্বারা, এই শিক্ষিত সমাজ এই দেশটার ধ্বংস করতেছে। দেখেন কি দুর্ভাগ্য যে এত কিছু হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত পুলিশ পর্যন্ত আছে, এখন পর্যন্ত
ওই পিএসসি তারা একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে আমাদের বিগত 12 বছর এখান থেকে কোনো প্রশ্ন তো ফাঁস হয়নি, বিজিপিএসসি ঘাড়ে দিচ্ছে। তো ওনাদের আবেদ আলী গ্যাং বংরা কী করলো, যত লোক আবেদ আলী সার্টিফিকেটে চাকরি পেয়েছে বা সাজদুলের সার্টিফিকেটে চাকরি পেয়েছে এবং তাদের যে বিরাট একটা চক্র ছিল, এই চক্রের মাধ্যমে যে শত শত চাকরি পেয়েছে, এগুলো পুলিশ বাইর করতে পারবে তো 3 দিনে 4 দিনে। তাদের লিস্টে করে কি কথা আছে দেখিয়া সরকার তাদেরকে আস্তে আস্তে অব্যাহতি দেবে চাকরি থেকে। বহু ছেলেদের স্ট্যান্ডে আছে আমাদের শিক্ষিত, যারা ঢোকার জন্য ব্যস্ত আছে, তাদের কাছ থেকে ফ্রেশ পরীক্ষা নিয়ে এই পিএসসিকে আবার ঢেলে সাজিয়ে আবার নতুন পরীক্ষা নিয়ে এই সমস্ত ছেলেদের ঢুকে দিকে অসুবিধা কোথায়? দেশ ভালো চলবে। আমরা চাই যে দেশটা ভালো চলুক, এই জন্য দেশ স্বাধীন করি নাই। সমস্ত বৈষম্য অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দিয়েছিলাম। আমরা দুজনই মুক্তিযোদ্ধা, অস্ত্র হাতে দিয়েছিলাম কেন? এর বিরুদ্ধে। তাই তো এখন জেগে বসছে। এটা দুর্ভাগ্য আমাদের জন্য এবং জাতির জন্য। কিন্তু আজকে ভালো ছাত্ররা কিন্তু এই সার্ভিসে যায় সবসময়, প্রেস্টিজ জব। দাদা যে কথা বললেন যে আজকাল অফিসারদের কাছে গেলে যে দুর্ব্যবহারটা করে, এই দেশে আমাদের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় তারা কিন্তু আজকে বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন, শান শৌকত নিয়ে চলেন। একজন ইউনিয়নের বাড়িতে 10 জন পুলিশ পাহারা থাকে। আরে ফার্নিচার গুলো দেখেন না, যেটা একজন এমপির বাড়ি ঘরে ধারে কাছে একটা চকিতে যায় না। অর্থাৎ জনপ্রতিনিধিদের দুইয়েরও দাম নেই দেশে, সমস্ত সুযোগটা তারা নিয়ে গেছে। এয়ারপোর্টে যাই দেখবেন যে ভিআইপি রুম তারা ভর্তি, তাদের আত্মীয় স্বজন। আমরা তো কোনো জায়গা পাই না। এখন তো আমরা এক্স এমপি, যার যে ইজ্জত বইতে আমরা সাধারণ জনগণ হইয়া চলে যাই, এতে আমরা কমফোর্ট ফিল করি। কেন এমন হলো এরকম অবস্থা? এটা হচ্ছে কিন্তু দেশটাই তারা মনে করে যান তাদের। কারণ আবেদ আলী সার্টিফিকেটে যারা চলে আসে, আমাদের সার্টিফিকেট আছে আবেদ আলী সব দেশে, আমার ভয় কিস? আমি তো এতগুলো প্রমোশন পেয়ে চলে আসছি। প্রমোশনের একমাত্র হচ্ছে কি, কর্তা ব্যক্তিকে খুশি করা। যে যেখানে যাবে সেইখানে তো প্রধান লোক উনি, ওনার পরবর্তী যিনি কর্তা থাকেন তারাই উনি খুশি করেন, তিনি এবার আরেকজনের খুশি করেন। এই খুশি কমিটি করতে করতে চলে আসে সর্বোচ্চ মহলে। খুশি কমিটি নেই, একদম খুশি সব। অতএব তারা খুশি, আমরাও খুশি। জনগণকে চষে খেতে খেতে শেষ করে দিচ্ছে। এনবিআর 60% বা বেশি হতে পারে। এর সবাই কিন্তু এটার সাথে পাল্লা দিয়ে মানুষকে যে কিভাবে ট্যাক্সের জন্য বইতে কেউ ই করতে পারবে না। 14 বছর আগে একটা নোটিশ দিয়ে দেয় যে আপনার কাছে এত ট্যাক্স বাকি ছিল, সেটা শুধু আসলে এত হয়েছে। আর সে যদি বলে যে আপনি 14 বছর আগে ধরলেন, আজকে আমি সুদ দেবো কেন? আপনি 14 বছর আগে কোথায় ছিলেন এতদিন? তার জবাব কি? আরেকটা ধরবে, আমাদের কাছে সব কারো সয়ে ফেলাবে তারা। এই সমস্ত আমরা বারবার বলছিলাম যে ফুল অটোমেশন করে দেন, এই এনবিআইকে অটোমেশন করে দেন, না হলে বিদেশিদের হাতে দিয়ে দেন, তাদের নিয়ে আসেন, আমাদের ডাবল টাকা ইনকাম হবে ভ্যাট ট্যাক্স থেকে। যে আজকে আরেকটা কোম্পানিকে, বিদেশি কোম্পানিকে দেওয়া হয় যে আমার ট্যাক্সের টাকাটা তোমরা তুলে দেবা, বিনিময়ে তোমরা এত পাবা। তাদের দেখবেন যে এখন যে ইনকাম আছে গভর্নমেন্টের, 1 পয়সা বিদেশ থেকে ঋণ আনতে হবে না, এর ডাবল টাকা ট্যাক্স ইনকাম হবে গভর্নমেন্টের। শেষ করছি আমি। খুশি কমিটি শব্দটা নতুন যোগ হলো আর কি, শব্দে খুশি কমিটি একে অপরকে খুশি করে। আপনি শেষ করবেন একেবারেই 30-40 সেকেন্ডের মধ্যেই। না, বিষয়টা হচ্ছে স্বাধীনতার 53 বছর পরে আমরা একটা জনপ্রশাসন এখন নাম, তো সেই জনপ্রশাসনটা তো আমরা দাঁড় করাইতে পারলাম না। হ্যাঁ, শুধু এই সরকার না, সব সরকারের আমলে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, কিন্তু আমরা তো এগুলোর থেকে বেরোতে চাই। তো এতদিন নিয়োগ প্রক্রিয়া নিয়ে তো এত প্রশ্ন হয় নাই, এত বিতর্ক হয় নাই, কিন্তু এখন আর আমরা তো এটা নিতে পারছি না জাতি হিসাবে। তো এটা সহসায় যদি এই ব্যাপারে সরকার কোনো দৃঢ় পদক্ষেপ না নেয়, তো আমি তো মনে করি যে পুরা রাষ্ট্র ব্যবস্থায় ভেঙে পড়বে, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। প্রশাসনের এই নিয়োগটা যদি শক্ত হাতে আমরা যদি এটাকে মোকাবিলা না করি বা পদক্ষেপ না নিই, আমি খুবই আশঙ্কায় আছি যে প্রশাসনেই ভেঙে পড়বে। জি, এবং এটা আমাদের জন্য একটা খুব অশনি সংকেত। জি, আসলে আমরা এই ধরনের পরিস্থিতি নিশ্চয়ই চাই না। আমরা চাই যে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে চলবে। প্রশ্ন ফাঁস সহ যে অনিয়মগুলি রয়েছে সেগুলো নিশ্চয়ই প্রতিরোধ করবার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমার দুজন অতিথি বীর মুক্তিযোদ্ধা
দুজনে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ইস্পাহানি শুভরাত্রি অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।